হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে? ইতিহাস বিষয়ের তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে। এর আগের ভিডিওতে পার্ট 1 ও পার্ট 2 দিয়েছি। সেই ভিডিওতে তোমাদের এমসিকিউ ও 2 নাম্বারের প্রশ্ন ছিল ও 4 নাম্বারের কিছুটা প্রশ্ন ছিল, ঠিক আছে? 3 টে মতন প্রশ্ন ছিল। এই ভিডিওতে তোমাদের 4 নাম্বারের সমস্ত প্রশ্ন আর 8 নাম্বারের সমস্ত প্রশ্ন, ঠিক আছে, কভার করে দেবো। তাই ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও। আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। এমসিকিউ গুলো মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন ছিল, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক, ঠিক আছে? দেখো স্টুডেন্ট, তোমাদের আগের ভিডিওতে এই পর্যন্ত প্রশ্ন ছিল 3 দাগের পর্যন্ত। এবারে 4 দাগের প্রশ্ন এখান থেকে শুরু হবে। দেখে নাও কি। টিকা লেখো টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্ট শপথ বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 1790 সালের 20 জুন ফ্রান্সে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে যা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সভাকক্ষ থেকে বের করে দেওয়া হলে তারা একটি টেনিস খেলার মাঠে জড়ো হন। সেখানে তারা প্রতিজ্ঞা করেন যে নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা সভা ত্যাগ করবেন না। এই শপথ ফরাসি বিপ্লবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে। এর মাধ্যমে জনগণ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প প্রকাশ করে। এই ঘটনার ফলে বিপ্লব আরও শক্তিশালী হয়ে ওঠে। তারপরে প্রশ্ন দেখো, ফ্রান্সের বাস্তিল দুর্গের পতনকে কেন গুরুত্বপূর্ণ বলা হয়? 1789 সালের 14 জুলাই প্যারিসের জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং দখল করে। বাস্তিল ছিল রাজতান্ত্রিক অত্যাচারের প্রতীক হিসাবে পরিচিত। এই দুর্গে বহু রাজনৈতিক বন্দীকে আটক রাখা হতো। দুর্গ পতনের মাধ্যমে জনগণ রাজশক্তির বিরুদ্ধে তাদের প্রতিবাদ প্রকাশ করে। এটি জনগণের শক্তির প্রতীক হয়ে ওঠে। এই ঘটনার পর বিপ্লব আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই বাস্তিল দুর্গের পতনকে ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা বলা হয়। ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে? ফরাসি বিপ্লবের সময় প্যারিসের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছিল। রাজা সরোজ লুই প্যারিসে সৈন্য সমাবেশ শুরু করলে জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। তারা মনে করেছিল রাজা বিপ্লব দমন করতে চাইছেন। আত্মরক্ষার জন্য জনগণ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতে চেয়েছিল। বাস্তিল দুর্গে এসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ ছিল। পাশাপাশি এটি ছিল রাজতান্ত্রিক অত্যাচারের প্রতীক। তাই ক্ষুব্ধ জনগণ একত্রিত হয়ে বাস্তিল দুর্গ আক্রমণ করে। ফ্রান্সে প্রথম বিপ্লব সংঘটিত হওয়ার প্রধান কারণ কী ছিল? ফরাসি বিপ্লবের প্রধান কারণ ছিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য। ফরাসি সমাজ ৩টি সম্প্রদায়ে বিভক্ত ছিল এবং তাদের মধ্যে তীব্র অসাম্য ছিল। তৃতীয় সম্প্রদায়কে অধিকাংশ কর দিতে হতো, কিন্তু তাদের রাজনৈতিক ক্ষমতা ছিল না। রাজাদের অপব্যয়ী জীবনযাপন দেশের অর্থনৈতিক সংকট বাড়িয়ে তোলে। প্রশাসনের দুর্নীতি ও অদক্ষতা ও পরিস্থিতি আরও খারাপ করে। এছাড়া আলোকায়ন যুগের চিন্তাবিদদের নতুন ধারণা জনগণকে প্রভাবিত করে। এই সব কারণ মিলেই ফরাসি বিপ্লবের সূচনা হয়। ফরাসি বিপ্লবের প্রধান ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সামন্ততান্ত্রিক ব্যবস্থার ধীরে ধীরে বিলুপ্তি ঘটে। মানুষের স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ গুরুত্ব লাভ করে। নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃতি পায়। আইনের দৃষ্টিতে সকলে মানুষের সমতার ধারণা প্রতিষ্ঠিত হয়। সমাজে পুরনো বিশেষ সুবিধাভোগী শ্রেণীর ক্ষমতা কমে যায়। এই বিপ্লব ইউরোপের অন্যান্য দেশেও গণতন্ত্রের ধারণা ছড়িয়ে দেয়। ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায় ছিল সবচেয়ে বৃহৎ ও গুরুত্বপূর্ণ শ্রেণী। এর মধ্যে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কারিগর ও মধ্যবিত্ত মানুষ অন্তর্ভুক্ত ছিল। দেশের অধিকাংশ উৎপাদন ও অর্থনৈতিক কার্যকলাপ এই শ্রেণীর উপর নির্ভর করত, কিন্তু রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে ছিল না। অধিকাংশ করও তাদেরই দিতে হতো। ফলে তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত চাপের মধ্যে ছিল। এই বৈষম্যের কারণে তারা বিপ্লবের প্রধান শক্তিতে পরিণত হয়। তারপরের প্রশ্ন দেখে নাও। ফরাসি সমাজ ব্যবস্থায় যাজক সম্প্রদায়ের পরিচয় দাও। ফরাসি সমাজ ব্যবস্থায় যাজকরা প্রথম সম্প্রদায়ের সদস্য ছিলেন। তারা গির্জার সঙ্গে যুক্ত থেকে ধর্মীয় কার্য পরিচালনা করতেন। সমাজে তাদের বিশেষ মর্যাদা ও প্রভাব ছিল। তারা বহু কর থেকে মুক্ত ছিল এবং নানা ধরনের সুবিধা ভোগ করত। জনগণের কাছ থেকে তারা টাইত নামে কর আদায় করত। রাজনীতিতেও তাদের যথেষ্ট প্রভাব ছিল। ফলে সমাজে তারা একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণী হিসাবে পরিচিত ছিল। ১১ দাগের প্রশ্ন দেখে নাও। বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে কর ব্যবস্থা অত্যন্ত বৈষম্যমূলক ছিল। সমাজে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় প্রায় সব ধরনের কর থেকে মুক্ত ছিল, কিন্তু তৃতীয় সম্প্রদায়ের উপরই অধিকাংশ করের বোঝানো চাপানো হতো। তাদের টাইথ, তেলিসহ নানা ধরনের কর দিত। কৃষকদের অনেক সময় বাধ্যতামূলক শ্রমও দিতে হতো। ফলে তাদের জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এই বৈষম্যমূলক কর ব্যবস্থা জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং বিপ্লবের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। ৮ দাগের প্রশ্ন দেখে নাও। ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো। ঠিক আছে? ইম্পোর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর দেখে নাও।
1790 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের পিছনে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন কারণ কাজ করেছিল। প্রথমত, সামাজিক কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় ফরাসি সমাজ ৩টি সম্প্রদায়ে বিভক্ত ছিল: যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। যাজক ও অভিজাতরা নানা বিশেষ সুবিধা ভোগ করত এবং অধিকাংশ কর থেকে মুক্ত ছিল, কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মানুষদের উপরই করের প্রধান বোঝা চাপানো হতো। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও মধ্যবিত্ত মানুষ অন্তর্ভুক্ত ছিল। দেশের অধিকাংশ উৎপাদন ও অর্থনৈতিক কাজ তাদের উপর নির্ভর করলেও তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। অর্থনৈতিক দিক থেকেও ফ্রান্স তখন গভীর সংকটে পড়েছিল। রাজাদের বিলাসবহুল জীবনযাপন ও অপব্যয়ের কারণে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। এছাড়া বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। কৃষক ও সাধারণ মানুষকে অতিরিক্ত কর দিতে হতো। অনেক সময় তাদের ফসলের বড় অংশ কর হিসেবে দিতে বাধ্য করা হতো। ফলে সাধারণ মানুষের জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। রাজনৈতিক কারণও এই বিপ্লবের অন্যতম কারণ ছিল। ফ্রান্সে তখন স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল। রাজা সরোজ লুই প্রশাসনে দুর্বল ও অদক্ষ ছিলেন। জনগণের কোনো রাজনৈতিক অধিকার ছিল না এবং তারা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত না। এছাড়া আলোকায়ন যুগের দার্শনিকদের চিন্তাধারা জনগণকে নতুন ধারণা দেয়। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এইসব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে একত্রে ফরাসি বিপ্লবের জন্ম দেয়। তারপরের প্রশ্ন থাকো ৮ নম্বরের, ফ্রান্সের কর ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কর ব্যবস্থা তৃতীয় সম্প্রদায়কে কিভাবে প্রভাবিত করেছিল? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে কর ব্যবস্থা ছিল অত্যন্ত বৈষম্যমূলক ও অন্যায্য। সমাজের প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজক এবং দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাতরা অধিকাংশ কর থেকে মুক্ত ছিল। তারা নানা ধরনের বিশেষ সুবিধা ভোগ করত। অন্যদিকে তৃতীয় সম্প্রদায়ের মানুষদের উপরেই অধিকাংশ করের বোঝা চাপানো হতো। তৃতীয় সম্প্রদায়কে ট্যারি নামে ভূমিকর দিতে হতো। এছাড়া গির্জাকে টাইট নামে একটি কর দিতে হতো। লবণের উপর গাবেল নামে কর দিতে হতো। হ্যাঁ, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর ছিল। কৃষকদের অনেক সময় বাধ্যতামূলক শ্রম বা করবি দিতে হতো। এছাড়া বিভিন্ন ধরনের স্থানীয় করও ছিল। এই সব করের ফলে সাধারণ মানুষের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। কৃষকদের উৎপাদিত ফসলের বড় অংশ কর হিসেবে দিতে হতো। ফলে তারা দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয়। অনেক সময় কর পরিশোধ করতে না পারলে তাদের জমি পর্যন্ত হারাতে হতো। এই বৈষম্যমূলক কর ব্যবস্থা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। তারা মনে করত থাকে যে সমাজে তাদের সঙ্গে অন্যায়ের আচরণ করা হচ্ছে। এই অসন্তোষ ধীরে ধীরে আন্দোলন রূপ নেয়। পরবর্তীকালে এই ক্ষোভই ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। হেভি ইম্পোর্টেন্ট প্রশ্ন এটা। ফরাসি বিপ্লবের পিছনে আলোকায়ন যুগের দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই দার্শনিকরা তাদের চিন্তাধারা ও লেখনীর মাধ্যমে সমাজে নতুন রাজনৈতিক ও সামাজিক ধারণা প্রচার করেন। তারা স্বৈরাচারী রাজতন্ত্র এবং গির্জার অন্যায়ের সমালোচনা করেন। তাদের লেখার মাধ্যমে জনগণের মধ্যে স্বাধীনতা ও অধিকারের চেতনা সৃষ্টি হয়। মন্তেস্কু ছিলেন এই যুগের একজন বিখ্যাত দার্শনিক। তিনি রাষ্ট্রের ক্ষমতার বিভাজনের তত্ত্ব প্রচার করেন। তার মতে আইনসভা, বিচার বিভাগ এবং কার্যনির্বাহী বিভাগের ক্ষমতা আলাদা হওয়া উচিত। এর ফলে স্বৈরাচারী শাসনের অবসান ঘটতে পারে। ভলতেয়ার ছিলেন আরেকজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। তিনি ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় সহিংসতার পক্ষে মত প্রকাশ করেন। তিনি গির্জার অযৌক্তিক ক্ষমতা এবং ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা করেন। জাক রুসো ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম প্রভাবশালী দার্শনিক। তিনি জনগণের সার্বভৌমত্বের ধারণা প্রচার করেন। তার বিখ্যাত গ্রন্থ সামাজিক চুক্তিতে তিনি বলেন যে রাষ্ট্রের ক্ষমতার প্রকৃত উৎস হলো জনগণ। এই দার্শনিকের লেখার মাধ্যমে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন। ফলে দার্শনিকদের চিন্তাধারা ফরাসি বিপ্লবের বৌদ্ধিক ভিত্তি গড়ে তোলে। তারপরের প্রশ্ন দেখে নাও, সন্ত্রাসের শাসনের সফল ও কুফল লেখো। ফরাসি বিপ্লবের সময় জেকোবিন দলের শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয়। এই সময়ে বিপ্লবকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপ্লবের শত্রুদের বিরুদ্ধে কঠোর দমননীতি চালানো হয়। অনেক রাজতন্ত্রীপন্থী ও ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করা হয়। এই শাসনের একটি সুফল ছিল যে বিপ্লবের বিরোধীদের শক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে বিপ্লব কিছুটা নিরাপদ হয়। বিদেশি শত্রুদের বিরুদ্ধেও ফ্রান্স শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলে। তবে এই শাসনের অনেক কুফল ছিল। সামান্য সন্দেহের ভিত্তিতে অনেক অনেক মানুষকে গ্রেপ্তার করা হতো। হাজার হাজার মানুষকে গিলোটিন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এতে জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়। অনেক নিরপরাধ মানুষও এই দমননীতির শিকার হয়। মানুষের ব্যক্তি স্বাধীনতাও অনেকাংশে সীমিত হয়ে পড়ে। সমাজে অস্থিরতা ও অসন্তোষ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত এই কঠোর শাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দেয় এবং জেকোবিন শাসনের পতন ঘটে। পাশের দাগের প্রশ্ন দেখো না। ফরাসি বিপ্লবের তৃতীয় এটেস্টের ভূমিকা লেখো। ফরাসি নারী সমাজ এই বিপ্লবে কী ভূমিকা পালন করে?
ফরাসি বিপ্লবে তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায় প্রধান ভূমিকা পালন করেছিল। তারা ছিল সমাজের বৃহত্তম অংশ এবং দেশের অর্থনৈতিক কাজের প্রধান শক্তি। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও মধ্যবিত্ত মানুষ অন্তর্ভুক্ত ছিল। তাদের উপরেই অধিকাংশ কর বোঝানো চাপানো হতো, অথচ তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। এই বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এই জাতীয় সভা গঠন করে এবং নতুন সংবিধান রচনার দাবি তোলে। এর ফলে বিপ্লবের সূচনা আরও শক্তিশালী হয়। তারা রাজনৈতিক বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এবং সমাজের সমতার দাবি জানায়। ফরাসি নারী সমাজ ও এই বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য সংকট ও অন্যায়ের বিরুদ্ধে নারীরা প্রতিবাদে অংশ নেয়। প্যারিসের নারীরা ভার্সাই প্রাসাদের দিকে বিশাল মিছিল করে। তাদের আন্দোলনের ফলে রাজা প্যারিসে ফিরে আসতে বাধ্য হন। নারীরা বিভিন্ন রাজনৈতিক ক্লাব ও সভায় অংশগ্রহণ করে। তারা বিপ্লবের আদর্শ প্রচার করে। ফলে নারী সমাজে বিপ্লবকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরাসি সমাজের নিচু তলার মানুষের সঙ্গে ফরাসি বিপ্লবের সংযোগ কিরকম ছিল? উত্তর দেখে নাও। ফরাসি বিপ্লবের সঙ্গে সমাজের নিচু তলার মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কৃষক, শ্রমিক ও দরিদ্র মানুষ এই বিপ্লবের প্রধান শক্তি হিসেবে কাজ করে। তারা দীর্ঘদিন ধরে দারিদ্র্য, অত্যাচার ও বৈষম্যের শিকার ছিল। সামন্ত প্রথা ও অতিরিক্ত করের কারণে তাদের জীবন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। জমিদারদের নানা অত্যাচারও তাদের সহ্য করতে হতো। তাই তারা এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। প্যারিসের সাধারণ মানুষ বিভিন্ন বিদ্রোহ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাস্তিল দুর্গ আক্রমণের ঘটনায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রামের কৃষকরা বিদ্রোহ শুরু করে এবং সামন্ত প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তারা জমিদারদের নথিপত্র পুড়িয়ে দেয় এবং কর দিতে অস্বীকার করে। এই সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ফলে বিপ্লব আরও শক্তিশালী হয়ে ওঠে। ফরাসি বিপ্লব ছিল মূলত সাধারণ মানুষের আন্দোলন। দেখো স্টুডেন্টস, তোমাদের ৩ নম্বর পার্টও দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য ক্লাস 9 এর ইতিহাসের ১ম চ্যাপ্টার থেকে এই কটাই প্রশ্ন রইলো। ৩ টে পার্টে ভিডিও দেওয়া আছে। তোমরা ৩ টে পার্ট দেখে নেবে আর প্রশ্নগুলো রেডি করে নেবে, ঠিক আছে? মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন। এর বাইরে প্রশ্নই আসবে না এই চ্যাপ্টার থেকে, আশা করছি। ঠিক আছে? এর পরের ভিডিওতে তোমাদের চ্যাপ্টার 2 দেবো। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের কী বিষয়ে সাজেশন লাগবে দিয়ে দেবো। আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। তাই পড়াশোনা করো মন দিয়ে। বুঝেছো? ধন্যবাদ।